চাপা আর ওর মা বাস করত ছোট্ট একটি গ্রামে। চাপার বাবা কাঠ কেটে বাজারে বিক্রি করত, আর ওদের ছিল ছোট্ট একটি পুকুর। চাপার মা, ও চাপার মা, কোথায় গেলে গো? আমার যে বড্ড দেরি হচ্ছে। আজ হাটবার, ভুলে গেলে নাকি? বাবা, তুমি একটু বসো, মা পুকুরে বাসন ধুয়ে এখনই পানি নিয়ে চলে আসবে। রান্না তো সে কখন হয়ে গেছে বাবা, দুটো মুখে দিয়ে তারপর বের হবে। না রে মা, বনে যেতে হবে। কাঠ কেটে সেগুলো হাটে নিয়ে আসতে হবে। তারপর আবার বাজার ঘাট করে ঘরে ফিরবো। এই তো আমি এসে গেছি। চলো, তোমাকে খেতে দিচ্ছি, চলো। না গো, আমি বরং বনের ফলমূল কিছু একটা খেয়ে নেব। আমাদের পুকুরটায় মাছ কেন হয় না বলো তো? আমাদের পুকুরটায় আগে অনেক মাছ হতো জানো। সে মাছ বিক্রির টাকায় আমাদের সংসার চলতো। আমার বাবা মারা যাওয়ার পর থেকে কি যে হলো, পুকুরে আর কোনো মাছই হয় না। থাক, আমি আজ মাছ নিয়ে আসবো। বাবা, বাবা জানো, শীত তো পড়েই গেছে। শুনেছি ফুলকপির তরকারি খেতে নাকি ভারী মজা। তুমি কি একটা ফুলকপি আনবে বাবা? টাকা হলে আনবো মা। ফুলকপি এখন সোনার দরে বিক্রি হয়। আমাদের মতো মানুষের ফুলকপি কেনার স্বার্থ কোথায়? আমি চলি, তোমরা সাবধানে থেকো। বাবাকে আমার ফুলকপির কথা বলা একদম উচিত হয়নি, তাই না মা? বাবা তো আমাদের জন্য কত কষ্ট করে। বাবাকে বলবি না তো আর কাকে বলবি মা? মেয়েদের যত আবদার, তা তো সব বাবার কাছেই হয়। পরের ঘরে গেলে আবদার করার কথা ভুলে যেতে হয়। তখন হাসির আড়ালে কান্না লুকিয়ে পথ চলতে হয়। চল, তোকে খাবার খেতে দি। ইস, বড্ড ভারী হয়ে গেছে। সকালে না খেয়ে শরীরটা দুর্বল লাগছে। বনের কোথাও একটু ফলও পেলাম না। লোকে ঠিকই বলে, নিজের ঘরে খাবার না থাকলে কোথাও খাবার মেলে না। শীত কি জাকিয়ে বসতে শুরু করলো নাকি? সকালে তো ঠিকই আছে। আমার কেন এত শীত লাগছে? বাপরে, কাঁপুনি দিচ্ছে। আর যে পাচ্ছি না। 5 টাকা। কি বলছো গো? আমি তো কাঠ চাইছি, আর তুমি সোনার দাম বলছো? সব কিছুর দাম বাড়তি, কাঠের দাম কেন নয়? আমাদেরও পেট চালাতে হয় নাকি? শোনো ভাই, 3 টাকা দরে তোমার সব কাঠ দিতে হলে দাও, নয়তো বসে থাকো। বন থেকে কাঠ কেটে এনে বিক্রি করো। এত কিসের এত দেমাক রে বাপু? এত কথা কিসের? বেশ তো, 3 আটি কাঠ আছে। পুরো 10 টাকা হলে দিয়ে দেব। এর কমে পারবো না বাপু। তবে তাই দাও। কাঠ না নিয়ে গেলে গিন্নি বলেছে রান্না বান্না বন্ধ করে বাপের বাড়ি চলে যাবে। কি করব বলো? সব তো শ্বশুরের মেয়ের জন্যই। বুঝলে কি না? নাও তোমার টাকা। মাত্র 10 টাকা পেলাম, এ দিয়ে কি কিনবো? চাল, ডাল, চুনো মাছ এগুলো নিয়ে যাই। চাপা মাকে আরেকদিন ফুলকপি খাওয়াবো। বাবা, পানিটা খেয়ে একটু জিরিয়ে নাও তো। মুখটা একদম শুকিয়ে গেছে তোমার। বাজারের থলেটা নিয়ে যা মা, তোকে আরেকদিন ফুলকপি খাওয়াবো। ঠিক আছে বাবা, কোনো ব্যাপার না। কিন্তু তোমার চোখ এত লাল কেন বাবা? এমা, গায়ে যে জ্বরে পড়ে যাচ্ছে। এখনই যে মাথায় পানি দিতে হবে। না রে মা, আমার বড্ড শীত করছে।
একটু কাঁথা চাপা দিয়ে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। চল ঘরে যাই। চাপা আর ওর মায়ের সেবা যত্নেও চাপার বাবার জ্বর কমলো না। এভাবে 4 দিন কেটে গেল। চাপা ওদের পুকুর পাড়ে বসে খুব কাঁদছিল। আমাদের সাথে এসব কি হচ্ছে আল্লাহ? খোলা আকাশের নিচে তোমায় ডাকলে নাকি তুমি সাড়া দাও। আমার বাবাকে সুস্থ করে দাও। আমাদের ঘরে যে কোনো খাবার নেই, টাকাও নেই। মা কত কাঁদছে। আজ যদি পুকুর ভরা মাছ থাকতো তবে কি এমন অসময়ে আমাদের দেখতে হতো? কেঁদো না মেয়ে, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। এখন সময়টা খারাপ, কিন্তু মনে রেখো, যে সয় সে রয়, যে সয় না সে রয় না। কে কে কথা বলছে? আমি গো, আমি। এই যে তোমাদের পুকুরের পানির দিকে দেখো, আমার মুখের ছায়া দেখতে পাবে। তুমি কে? পানিতে তোমার ছায়া? তোমার পানিতে এভাবে থাকতে কষ্ট হয় না? হয়তো এখানে একা থাকতে আমার খুব কষ্ট হয় জানো তো, কিন্তু আমার ভাগ্যের ফের আমি তোমাদের পুকুরে বন্দি বলেই কোনো মাছ জন্ম নেয় না। বললে না তো কে তুমি, আর এখানে এলে কেমন করে? আমি রূপালী, এক পরী কন্যা। আমি এক দুষ্ট মানুষ আমাকে এখানে তার কথায় ভুলিয়ে আমাকে সারা জীবনের জন্য বন্দি করে রেখেছে। মানুষ আবার কি করে পরীকে বন্দি করতে পারে? পারে গো, পারে। মানুষের মতো বুদ্ধিমান প্রাণী আর নেই। আমি এখানে পানি পান করতে এসেছিলাম, আর সে আমার শক্তি দেখতে চেয়েছিল, আর আমি পানিতে আমার ছায়া ফেলেছিলাম। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পানিতে ছায়া পড়লে আমি চিরকালের মতো এখানেই বন্দি হয়ে যাব। তোমার মুক্তির কি কোনো উপায় নেই? নেই বলবো না, তবে এমন কিছু আনতে হবে যাতে আমার ছায়া পড়ে। আমার ছায়া সেখানে পড়লেই আমি মুক্তি পাবো। এমন কি আছে যা দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো? আমার কথা ছাড়ো, তোমাদের তো অনেক দুঃখ। আমার জন্য এখানে মাছও জন্মে না, তবে তোমরা সবজি জন্মাতে পারো। তুমি এখানে ফুলকপির চাষ করো, দেখবে তোমাদের ভাগ্য খুলে যাবে। পানিতে আবার কখনো ফুলকপি হয়? পানি পড়লে তো শুনেছি সব সবজি পচে যায়। না গো না, কিচ্ছু হবে না। তুমি একবার ফুলকপির চাষ করেই দেখো না, তোমাদের ভাগ্য বদলে যাবে, আমি কথা দিচ্ছি। কোথায় গিয়েছিলি মা? মা, তোমার কাছে কিছু টাকা হবে? আমার কাছে তো টাকা বলতে শুধু 2-1 টাকাই আছে হয়তো। কেন রে? ও বুঝেছি, নিশ্চয়ই বাদামওয়ালা এসেছে না, দাঁড়া দিচ্ছি। কি দেব বলো? আমাকে 2 টাকার ফুলকপির বীজ দিন তো। 2 টাকায় ফুলকপির বীজ? বলি তোর মাথা খারাপ নাকি রে? 2 টাকায় কোনো বীজ হয় নাকি? দিন না, যতটা হয় ততটাই দিন। কাল একটা বীজের প্যাকেট ইঁদুরে কেটেছে, ওটা দিতে পারি, তবে ফলন না হলে আমার কোনো দোষ নেই। যাক, বাঁচা গেল, নয়তো পুরো 6 টাকা লোকসান হয়ে যেত রে। চাপা বীজ নিয়ে সব বীজগুলো পুকুরে ছড়িয়ে দিল। কয়েকদিন পর, সাপা, এই সাপা, এই বাসনগুলো নিয়ে পুকুরে ধুয়ে আয় তো মা। উনুনে হাঁড়িও সরে না, পানি আনা বাসন ধোয়া বন্ধ। আজ মুড়িগুলোও শেষ, না জানি তোদের কি খেতে দেব। দুঃখ করো না মা, বাবা তো অনেকটাই সুস্থ। আর কয়েকটা দিন না হয় কষ্ট করি, তারপর সব ঠিক হয়ে যাবে মা। তাই যেন হয় রে মা।
বাসন ধুতে এসে চাপা তো অবাক, তাদের পুরো পুকুরে বড় বড় ফুলকপি জন্মেছে। ফুলকপিগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করে দাও চাপা, তোমাদের অভাব চলে যাবে। চাপা বড় একটা পাত্রে ফুলকপি তুলে বাজারে নিয়ে বিক্রি করলো। সে বাড়ির জন্য অনেক সবজি কিনলো, সাথে বেশ বড় একটা ফুলকপি নিয়ে বাড়ি ফিরে এলো। ওগো ওগো, শুনছো? দেখে যাও, কোথায় যাবো গো? এত বড় ফুলকপি, এত আনাস, এত বড় মাছ, তুই এত টাকা কোথায় পেলি মা? পুকুরে ফুলকপি চাষ করেছি মা, তোমার দেওয়া 2 টাকায় বীজ কিনেছিলাম। আজ নিজের পুকুরের ফুলকপি আর মাছ খাবো সকলে। বাবার জন্য ওষুধও এনেছি মা। আর এই নাও মা, টাকাগুলো নাও, আমাদের ফুলকপি বিক্রির টাকা। এত টাকা? এত টাকা তো একসাথে আমি কখনো দেখিনি। পুকুরে আরো অনেক ফুলকপি আছে মা, কাল ওগুলো বিক্রি করব, আমাদের আর অভাব থাকবে না মা। চাপার বাবা কুড়োলে শান দিচ্ছিল। রোদের আলোতে কুড়োল চকচক করছিল। কুড়োলে নিজের মুখে ছায়া দেখা যাচ্ছে বাবা। তবেই তো বুঝতে হবে শান দেওয়া সঠিক হয়েছে। চাপা কুড়োলটি নিয়ে পুকুরে এলো, আর পুকুরের পানির ওপর কুড়োলটি ধরলো। কুড়োলটির ওপর রূপালীর ছায়া পড়তেই রূপালী বেরিয়ে এলো। তোমাকে অনেক ধন্যবাদ চাপা, তুমি এতদিনে আমায় মুক্ত করেছো, আর তুমি আমাদের অভাব দূর করেছো। এবার তুমি তোমার আপনজনদের কাছে ফিরে যাও। তোমাদের পুকুরের পানি অশুচি হয়ে গেছে, এতে কখনো মাছ ফলবে না, তবে 12 মাস ফুলকপি জন্মাবে, আর এতে তোমরা সুখে থাকবে। তোমাকে অনেক ধন্যবাদ গো। যদি আবার কখনো আমাকে দরকার হয়, এই পুকুর পাড়ে এসে আমাকে 3 বার ডেকো, আমি চলে আসব। আর একটা কথা, তুমি কখনো কাউকে আমার কথা বলো না, তোমার আপনজনদেরও না। কথা দিলাম কখনো কাউকে কিছু বলবো না। তুমি ভালো থেকো গো। বিদায় চাপা। চাপা তাদের পুকুরে ফুলকপির চাষ শুরু করলো, আর বাবা মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কি সুরেশ বাবু, আপনি আপনি হঠাৎ আমাদের বাড়িতে? দিদি, গৌরী কোথায়? আমি আমার মেয়েটাকে একটু দেখতে এসেছিলাম। এ আবার কি ধরনের কথা সুরেশ বাবু? কালকেই তো মেয়েকে বিয়ে দিয়ে আমাদের বাড়ি পাঠালেন, আর আজ তাকে দেখতে ইচ্ছে করছে? আসলে ওর মা মারা যাবার পর থেকে আমি তো ওর সাথে সব সময় ছিলাম, তাই আর কি। তাতে কি হয়েছে? বাবা মা মেয়ের জন্য এসব করেই থাকে, তার জন্য মেয়ের বিয়ের পরের দিনই তার শ্বশুর বাড়ি এসে উঠবেন? না না, আপনার এ বিষয়টা আমার একটুও ভালো লাগলো না। মেয়েটাকে না দেখে থাকতে পারি না, কখনো এতটা সময় ওকে ছেড়ে থাকিনি, তো তাই মেয়েটাকে যে বড্ড বেশি ভালোবাসি। যেসব বাবা মা তাদের মেয়েদের ভালোবাসে, ঘন ঘন মেয়েকে দেখতে আসলে কি শুধু ভালোবাসা হয় নাকি? আমার বাবা তো বছর বছর পর আসে, তাহলে কি সে আমাকে ভালোবাসে না? আমি তো এত কিছু ভেবে চিন্তে এখানে আসিনি, আমার মেয়েটার জন্য কষ্ট লাগছিল, তাই মেয়েটাকে দেখতে চলে এলাম। আমি যদি এখানে এসে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার ছেলেদের এখন বাড়ি আসার সময় হয়েছে, আপনি এখানে আর দাঁড়িয়ে থাকবেন না, আজ বরং আপনি আসুন। বলছিলাম যে দিদি, গৌরীকে একটু ডেকে দিন না, একটি নজর মেয়েটাকে দেখেই চলে যাব। আমার মনে হচ্ছে কি সুরেশ বাবু, আপনি মনে হয় কথা একটু কম বোঝেন। মা তো আপনাকে বলেই দিল গৌরীর সাথে আপনার দেখা হবে না। এত কষ্ট করে এলাম, মেয়েটাকে না দেখেই চলে যাব? আপনি আসলেন কেন? আপনি তো আসার আগে আমাদের কাছে অনুমতি নেননি, এখানে আমাদের কিছু করার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি 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 আসছি। এ কি বাবা, আপনি আপনি এদিকে আমাদের বাড়িতে এসেছিলেন নাকি?
তোমাদের বাড়ি? ও হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে এসেছিলাম মেয়েটাকে দেখতে। ও আচ্ছা, তা বাবা এসেই চলে যাচ্ছেন কেন? আজকে থেকে কালকে বাড়ি যেতেন। আর গৌরীরও কেমন আক্কেল দেখুন, আমি আসবার আগেই আপনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। গৌরীর কোনো দোষ নেই বাবা, ও ছেলে মানুষ, এত কিছু কি আর বোঝে? তাছাড়া আমি থাকতে চাইনি, বাড়িটা ফাঁকা রেখে দেওয়াও যে সম্ভব না বাবা। সে একদিন বাড়ি ফাঁকা থাকলেই বা কি হবে? আপনি আজকে কিছুতেই বাড়ি যেতে পারবেন না, চলুন তো আমার সাথে। না না বাবা, আজকে আর যাব না, অন্য কোনো দিন এসে থাকবো ক্ষণ। সত্যি থাকবেন তো? আমাকে কথা দিচ্ছেন তো বাবা? দেখো দেখি কাণ্ড, আমি বলছি তো আসবো। কিন্তু বাবা আপনি এসেই চলে যাচ্ছেন, বিষয়টা আমার কাছে ঠিক ভালো ঠেকছে না। সত্যি করে বলুন তো বাবা, আমার মা আপনার সাথে ঠিকভাবে কথা বলেছে তো? আরে আরে হ্যাঁ 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 হ্যাঁ, ভালোভাবেই কথা বলেছে। আমি 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 আজকে আসছি বাবা, যেতে আবার অনেকটা সময় লাগবে তো। ঠিক আছে, সাবধানে যাবেন কিন্তু। হ্যাঁ, আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না রাম, তুমি শুধু আমার মেয়েটাকে একটু দেখে রেখো, কেমন? ঠিক আছে। এ কি মা, তুমি রামের বউ না? কিন্তু তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি কাকিমা, বাবার কথা ভীষণ মনে পড়ছিল তো, তাই কাঁদছি। তুমি কি জন্য কাঁদছো সেটা আমাকে মুখ ফুটে না বললেও আমি ঠিক বুঝেছি। আমি জানি মিনতি দিদি আর বড় বৌমা তোমার সাথে কেমন আচরণ করে, আমি সব জানি। আমিও জানি না কাকিমা, তারা কেন আমার সাথে এমন করছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুই বিয়ে করার মতো আর কোনো ছেলে পেলি না রে মা, কি জন্য মরতে এলি এই বাড়িতে? সবই আমার কপাল, বুঝলেন তো কাকিমা। আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেললাম। আমি জানতাম না আমার এই বাড়িতে আসাটা আমার শাশুড়ি বা বড়জা সহ্য করতে পারবে না। আপনি বললেন কাকিমা আমি গরিবের মেয়ে, এটা কি আমার দোষ? রামকে নিয়ে আমি কিছু বলবো না, ছেলেটা যথেষ্ট ভালো, কিন্তু তোর শাশুড়ি আর বড় বউটা ভীষণ খারাপ। এরা তোকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। পারলে এদের সাথে বুদ্ধি দিয়ে চলবি, এরা যেমন এদের সাথে তেমনটাই করতে হবে, বুঝলি? আমি এদের সাথে কিভাবে লড়াই করব কাকিমা? আমি এত কিছু জানি না, আমার মা নেই, বাবার কাছে বড় হয়েছি, সংসারের এত কিছু আমি শিখিনি। তুই কোনো চিন্তা করিস না মা, আমি তোকে সবকিছু শিখিয়ে দেব। তোকে দেখে আমার ভীষণ মায়া লাগছে, তোর যখন যেটা প্রয়োজন আমাকে বলবি, কেমন? কিন্তু তখন যদি দিদি আর মা কিছু বলে? বোকামে, স্বামীকে নিজের করে রাখতে শিখতে হবে আগে। রাম যদি তোর সাথে সব সময় থাকে তাহলে তোর শাশুড়ি আর বড়জা কিছুই করতে পারবে না। আমি এত কুটকাচালি করে সংসার করতে পারবো না কাকিমা, আমি অতি সাধারণ ঘরের সাধারণ একজন মেয়ে, আমার যে এত কিছু ভালো লাগে না। আহারে বোকামে, ঠিক আছে মা, তোর যখনই খারাপ লাগবে তখনই আমার কাছে আসিস, আমি মায়ের মতো করে তোকে আগলে রাখবো। এখন আর বাইরে থাকিস না, ঘরে যা মা। ঠিক আছে কাকিমা। কি ব্যাপার গৌরী, তোমার মুখটা এমন শুকনো শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? বাবার কথা ভীষণ মনে পড়ছে গো, আমাকে একটু বাবার কাছে নিয়ে যাবে? মানে বাবা না বিকেলেই তোমার সাথে দেখা করে গেলেন? রাস্তায় বাবার সাথে আমার দেখা হয়েছিল, তখন বলল তিনি এখানে এসেছিলেন। বাবা এখানে এসেছিল? ওই আমার সাথে তো তার দেখা হয়নি। দাঁড়াও দাঁড়াও, আমাকে বিষয়টা আগে বুঝতে দাও। বাবা বলল এখানে এসেছিলেন তোমার সাথে দেখা করতে, তুমি বলছো তোমার সাথে দেখা হয়নি, তার মানে মা তোমার সাথে দেখা করতে দেয়নি। কিন্তু এটা তো ঠিক না। দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডেকে জিজ্ঞেস করছি সে কেন এমনটা করলো। থাক বাদ দাও, আমার আর এসব ঝামেলা ভালো লাগে না গো। আমার কেবল মনে হচ্ছে তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। তুমি আমাকে কিছুটা সময় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সবকিছু ঠিক করে দেব। ঠিক আছে গো, তুমি যেভাবে পারো সবকিছু ঠিক করো। আমার যে এমন অশান্তি একটুও ভালো লাগছে না। আমি তোমার সাথে ঘর করতে চাই, সংসার করতে চাই, আমাকে তুমি সেই সুযোগটা করে দাও। এভাবে কেঁদো না গৌরী, আমি বললাম তো আমি সবকিছু ঠিক করে দেব। ঠিক আছে। ছোট বউ, বড় বউ, দুজনেই শোনো, আমি তোমাদের কিছু কথা বলতে চাই। জি মা, বলুন, কি বলবে? আজ বিকেলে আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে, তাদের জন্য ভালো মন্দ রান্না করতে হবে।
আমি আগেই বলে রাখছি মা, আজ আমি কোনো রান্না বান্না করতে পারবো না। আজ আমার শরীরটা খুব খারাপ। ছোট বৌমা, তুমি পারবে? হ্যাঁ মা, আমি পারবো। আমাকে বলুন কি কি করতে হবে, আমি সবকিছু করে দিচ্ছি। আমাদের বাড়িতে যারা আসবেন তারা একটু ভিন্ন রকমের খাবার দাবার খেয়ে থাকেন। যেমন ধরো, তারা আমাদের মতো সাধারণ বাসনপত্রতে রান্না করেন, তাই তোমাকেও ভিন্ন রকম ভাবেই রান্না করতে হবে। মাংস রান্না করবে, ভাত করবে, সবজি করবে। কিন্তু মা, আমি তাহলে কিসের মধ্যে রান্না করব? সেটা তো আমি জানি না। এইসব ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তুমি যখন দায়িত্ব নিয়েছো, তখন তোমাকে এই সবটা করতে হবে। আমি বা বড় বৌমা তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। কিন্তু মা, আমি এত কিছু জানি না। আমার মান সম্মান জড়িয়ে আছে এর মধ্যে। তোমরা যেভাবে পারো আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি আর কিছু ভাবতে পারছি না। আমি এসবের মধ্যে নেই মা, আপনি আমার উপরে কোনো ভরসা করে রাখবেন না। কিরে মা, তুই জরুরিভাবে আমাকে ডেকে পাঠালি কেন? কিছু হয়েছে কি? আমি বড় বিপদে পড়েছি কাকিমা, তুমি ছাড়া আমাকে সাহায্য করার আর কেউ নেই। বিপদ? কি বিপদ বলতো মা? আমাকে মাংস রান্না করতে হবে, কিন্তু সেই মাংস আমাকে সাধারণ কোনো বাসনে রান্না করলে হবে না। এখন এই মাংস আমি কিভাবে রান্না করব সেটাই তো বুঝতে পারছি না কাকিমা। এ আবার কেমন কথা? এমন কথা যে জীবনেও শুনিনি রে মা। বলি, তো শাশুড়ি তোকে শায়েস্তা করার জন্য আর বুদ্ধি পেল না? শেষে কিনা এমন একটা জিনিস খুঁজে বের করলো। না গো কাকিমা, আমার শাশুড়ি আমাকে শায়েস্তা করতে এসব করছে না। দিদিকেও বলেছিল এই রান্না করতে, কিন্তু দিদি কিছুতেই রান্না করতে রাজি হলো না। মা ভীষণ চিন্তা করছে এটা নিয়ে। কি জানি বাপু, তো শাশুড়িকে আমার আবার তেমন একটা বিশ্বাস হয় না। আচ্ছা কাকিমা, এসব বাদ দাও, এখন কিভাবে রান্না করবে সেটা বলো। আমি বুড়ো মানুষ বাপু, আমার মাথায় কি এইসব বুদ্ধি আসে? এখন তো দেখছি তোমাকে ডেকে আমার কোনো লাভই হলো না। ঠিক আছে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তাছাড়া আর কি উপায় বল? ও কাকিমা, আমি একটা বুদ্ধি পেয়েছি গো। বুদ্ধি? কি বুদ্ধি পেলি রে মা? বল বল, আমাকেও একটু বল। বলছি বলছি, একটু সবুর করো। কিন্তু কাকিমা, এখানেও একটা সমস্যা আছে। আবার কি সমস্যা বাঁধলো? আমি যেটা ভেবেছি সেটা রান্না করতে আমার বাঁশ লাগবে, কিন্তু এই বাঁশ আমি কোথায় পাবো বলো তো? বাঁশ লাগলে আমি দেব। আমাদের কত বড় বাঁশ বাগান আছে, এটা কোনো বিষয় হলো? কিন্তু মা, তুই বাঁশ দিয়ে কিভাবে রান্না করবি? বাঁশের মধ্যে মশলা দিয়ে মাখানো মাংস দেব, এরপর বাঁশের মুখ বন্ধ করে দিয়ে সেটা আগুনে পোড়াবো। এতে কি মাংস রান্না হবে? একবার চেষ্টা করে দেখি না? তুমি শুধু আমাকে বাঁশ এনে দাও। এক্ষুনি দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে। কি ব্যাপার ছোট বৌমা, তুমি সবাইকে এখানে আসতে বলেছো কেন? মা, আপনি তো সকালে বললেন মাংস ভাত রান্না করতে, আমি সেটা করছি। কিন্তু আপনার অতিথিকে তো দেখছি না, তারা কখন আসবে? মানে, তুই মাংস রান্না করেছিস ছোট? কিন্তু তুই কিভাবে এই রান্নাটা করলি? আমিও জানতে চাই ছোট বৌমা, তুমি কিভাবে এসব করলে? বুদ্ধি মা, বুদ্ধি। বুদ্ধি থাকলে সবকিছুই করা সম্ভব। আমিও আজ বুদ্ধি দিয়ে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস? আশালি রে ছোট, আগে তো সকলে দেখুক তুই কি করেছিস, তারপর না হয় নিজের ঢাক নিজে পেটালি। বুঝলে তো বড় বৌমা, শুধু মুখে চপর চপর করলেই হয় না, ঘটে কিছু বুদ্ধিও রাখতে হয়, যেটা ছোট বৌমার ঘটে আছে। একদম ঠিক কথা বলেছো কাকিমা। খুব আনন্দ লাগছে তাই না? আর তুমি কাকিমা, তোমাকে এখানে কে ডেকেছে বলো তো? চুপ করো তোমরা। ছোট বৌমা, তুমি কি রান্না করেছো আমাদের দেখাও। এই যে মা, এই দেখুন আমি মাংস রান্না করেছি। কিন্তু ছোট বৌমা, তুমি এসব কিভাবে রান্না করলে? আমাদের সবাইকে সেটাও একটু বলো। আমরা সকলেই এটার জন্য উদগ্রীব হয়ে আছি, বিশেষ করে আমি। এই যে,
কড়াইয়ের ভেতরে পুরা বাঁশটা দেখছে, আমি মাংসগুলো ওই বাঁশের ভেতরে দিয়ে রান্না করেছি। প্রথমে মাংসগুলো মশলা দিয়ে মেখে রেখেছি 2 ঘন্টা। এরপর কাকিমার দেওয়া বাঁশের ভিতরে আমি ওগুলো রান্না করেছি। আমার কথা বিশ্বাস না হলে আপনি কাকিমাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করি, তবে তুমি আজকে যা করলে তা কেবল আমাকে না, আমার মায়ের মনকেও জয় করে নিয়েছো। মা, এবার তোমার মতামত কি? তুমি কি বলবে এখন? কি আবার, আমার কথা মতো আমি তোর বউয়ের কাছে ক্ষমা চাইবো। আমি আমার ভুল স্বীকার করব। একদম না, আপনি কিছুতেই আমার কাছে ক্ষমা চাইবেন না মা। আপনি আমার গুরুজন, আমার মায়ের মতো। আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? উল্টে আমার উচিত সারা জীবন আপনার পা ধরে বসে থাকা, কারণ আপনি আমার জীবনের একমাত্র দুঃখটা শেষ করে দিয়েছেন। আমি ছোট থেকে এই পর্যন্ত কেবল একটা দুঃখ নিয়েই বড় হয়েছি, সেটা হলো মা বলে কাউকে ডাকতে না পারা। আপনার কাছে এসে আমার সেই দুঃখটা শেষ হয়ে গিয়েছে। আপনি বিশ্বাস করুন মা, আপনি আমাকে ভালোবাসুন আর না বাসুন, আমি কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসি। দীক্ষিতা, ও মা, তুমি ওর এসব কথা একটু গলে যাবে না কিন্তু। আমি বলছি গৌরী তোমার সাথে ছল চাতুরি করেছে। গতকাল পর্যন্ত আমি সেসবই বিশ্বাস করেছি বড় বৌমা, যেগুলো তুমি আমাকে বলেছ, কিন্তু আজ আমার চোখ খুলে গিয়েছে। গতকাল রাতে যখন আমাকে রাম সবকিছু বুঝিয়ে বলল, তখনই আমি অনেকটা বুঝেছিলাম, কিন্তু আজ পুরোটাই বুঝেছি। আমি সোনাকে আপন করতে গিয়ে হিরেকে তুচ্ছ করে এসেছি এতদিন, যেটা আর করব না। মা, তুমি আমাকে এভাবে বলতে পারলে? যার যেটা প্রাপ্য মা তাকে সেটাই বলেছে। এখনো সময় আছে মালতী, নিজেকে বদলে ফেলো। ছোট বৌমা, আমি এতদিন তোমার সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু আজ থেকে আমি তোমার সাথে আর কোনো অন্যায় হতে দেব না। আজ থেকে তুমি এই বাড়ির বউয়ের পূর্ণ মর্যাদা নিয়েই থাকবে। আমি জানতাম মা, আমি জানতাম তুমি একদিন ঠিকই গৌরীকে বুঝতে পারবে। এসব কথা থাক, আজ থেকে আর কোনো হিংসা বিদ্বেষ হবে না। আজ থেকে আমাদের সংসারে থাকবে শুধু ভালোবাসা। একদম ঠিক কথা বলেছ তুমি। কি গো, তুমি এত সকাল সকাল কোথায় চললে? আমি একটু ঘাটে যাচ্ছি গিন্নি। রাতের নৌকা করে বেশ কিছু মাল আসবার কথা আছে ঘাটে। দেখি গিয়ে, এতক্ষণে তো নৌকা এসে ঘাটে ফেরবার কথা। বেশ বেশ, যাও, কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসবে। তুমি চিন্তা করো না গিন্নি, যদি আসতে দেরি হয় তাহলে হোটেল থেকে খেয়ে নেব। আহ, এত বড় উঠোন কি এত সহজে ঝাড় দেওয়া যায়? কি যে করি, না করলে তো আবার কথা শুনতে হবে। একটু পরেই শুরু হয়ে যাবে হুকুম আর হুকুম। এত সময় লাগলো তোমার একটা চা করে নিয়ে আসতে? বাড়িতে তো এই একটাই কাজ না, সব কাজ কাম করে তবে আসবো তো। বলি, এটা বুঝি কাজ নয়? আমার কাজ কি তোমার কাছে কাজ মনে হয় না? এ কেমন কথা রূপা, আমি তো তোমার জন্য চা করে নিয়ে আসলাম। এই নাও তোমার চা নাও। এটা কি, এটা কি চা হয়েছে না অন্য কিছু শুনি? কেন, আমি তো ভালো করেই তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসলাম। দেখো বৌদি, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলো। আমার মন মতো হয়নি মানে তোমাকে আবার নতুন করে চা বানিয়ে নিয়ে আসতে হবে। দেখো রূপা, আমি এ বাড়ির বউ, এ বাড়ির কাজের লোক নই। তোমার যদি চা খেতে ইচ্ছে হয় তাহলে নিজে বানিয়ে নিয়ে খাও। মা, দেখো দেখো, বৌদি আমাকে কি বলে গেল। কি বললো শুনি? আমি বলেছি যে চাটা ভালো হয়নি, তুমি একটু ভালো করে আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসো। অমনি আমাকে কত কথা শুনিয়ে দিয়ে গেল, বলে কিনা আমি এবারের কাজের লোক নই। তাই নাকি? আমিও দেখছি, দাঁড়া, আমার মেয়ের সাথে পাল্লা। তুই কিছু মনে করিস না মা, আমি দেখছি। আমাকে ডেকেছেন মা?
হ্যাঁ বৌমা, তোমাকেই দেখেছি। সেই সকাল থেকে হাত পা খুব ব্যথা, মনে হচ্ছে বিছানা থেকে উঠতেই পারছি না। আমি তাহলে আপনার ছেলেকে ডাক্তার নিয়ে আসতে বলবো মা? না না, এইটুকু ব্যথার জন্য আবার ডাক্তার ডেকে কি হবে? তুমি বরং বসে আমার হাত পাগুলো একটু টিপে দাও। মা, আসলে আমার তো এখনো অনেক কাজ বাকি, তাই যদি আপনি রূপাকে বলতেন কিছু কাজ করে দিতে, আমি তাহলে বসে আপনার হাত পা টিপে দিতাম। না না, কাল ওর পরীক্ষা, তোমাকে যা বলেছি তুমি তাই করো। কিন্তু মা, আমার তো রান্নাই শেষ হয়নি এখনো, আর একটু পরেই আপনার ছেলে তো এসে খেতে চাইবে, তখন কি করব আমি? আমার থেকে তোমার রান্না এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল বৌমা। আসলে লোকে ঠিকই বলে, বেটার বউ বেটার বউই হয়, কখনো মেয়ে হয় না। কিরে গণেশ, এত সময় লাগলো কেন? আর বলো না দাদা, মাঝ নদীতে আসবার পর থেকেই জোরে জোরে বাতাস, আর সেই সাথে বড় বড় ঢেউ। উফ বাবা রে! ও আচ্ছা আচ্ছা, তা মাল ঠিকঠাক আছে তো সব? হ্যাঁ, কি যে বলো দাদা, এখনো পর্যন্ত কি মালে এমন তেমন কিছু হয়েছে? আরে না না, সেই জন্যই তো তোর উপরে সব থেকে বেশি ভরসা করি। তোমার তাড়া থাকলে তুমি বাড়িতে চলে যাও দাদা, আমি সব মাল নামিয়ে তারপর তোমার ঘরে রেখে আসবো। বেশ বেশ, তাহলে তাই কর। আমার আবার বাড়িতে যেতে হবে, একটু সকালে না খেয়ে চলে আসলাম তো তাড়াহুড়ো করে। ঠিক আছে দাদা, আমি ও বেলায় গিয়ে তোমার থেকে টাকা নিয়ে আসবো। বৌদিকে বলে রেখো আমার জন্য কিছু তৈরি করে রাখতে। বেশ বেশ, এবার তাহলে আমি গেলাম রে গণেশ। এভাবে দাঁড়িয়ে আছো কেন মা? বসো ওখানে। বসে আর কি হবে রে বাবা, এ বাড়িতে তো আমাদের কোনো দামই নেই। এ কি কথা বলো মা? এ বাড়ি তো তোমার বাড়ি, এ বাড়িতে তুমি যা বলবে তাই হবে। তুমি আর সেই স্বপ্ন দেখা বন্ধ করো দাদা, আমাদের মনে হয় এ বাড়িতে আর থাকা হবে না। কোথায় যাবে শুনি? মা, রূপা কি বলছে? রূপা ঠিকই বলছে রে বাবা, তোর বউ তো আমাদের এ বাড়ির কেউ মনেই করে না, একটা কথা বললে 5টা কথা শুনিয়ে দেয়। কি, রাধার এত বড় সাহস? কোথায় রাধা, কোথায়? এই যে গিন্নি, বলি তোমার কি একটুও ভয় হয় না? তুমি এ বাড়িতে থেকে আমার মা বোনের সাথে মুখে মুখে কথা বলো, তাদের কোনো কথা শোনো না। কে বলেছে তোমাকে এসব কথা? বিশ্বাস করো, আমি এমন কিছুই করিনি। আমি কার কথা বিশ্বাস করব? আমার মা বোন কি আমার কাছে মিথ্যে বলছে নাকি তুমি মিথ্যে বলছো? ঠিক আছে, আমার কথা তোমার বিশ্বাস করা লাগবে না। এখন বলো আমাকে কি করতে হবে? তুমি এখন থেকে মা আর রূপার সব কথা মেনে চলবে। মনে রেখো, এ বাড়িতে থাকতে হলে আমার মা বোনের মতো চলতে হবে। তুমি যা বলবে তাই হবে। যাও মা, এবার তো আমি বলে দিলাম, এবার তোমরা ঘরে যাও। এই নাও বৌদি, আমার এই কাপড়গুলো ধুয়ে দাও তো, অনেক ময়লা হয়েছে। ওহ, সেই সকাল থেকে কাপড় ধুয়েই যাচ্ছি। মানুষ কতটা নির্দয় হয় তা আমার শাশুড়ি আর ননদকে না দেখলে বুঝতে পারতাম না। বাড়ির সব কাজ একা হাতে করে আর পারছি না, কেউ যদি আমাকে একটু সাহায্য করতো। কি গো, তোমার কি এখনো কাপড় কাচা হলো না? বলি, আমার যে গঞ্জে যাওয়ার সময় হয়ে গেছে। মা আর রূপা
আমাকে এই কাপড়গুলো দিয়ে বলে গেল এগুলো কাচা শেষ করে তবেই অন্য কাজ করতে হবে। তাই বলে কি আমি না খেয়ে যাব নাকি? সে কথা আমি কি করে বলবো? তুমিই তো বলেছো এ বাড়িতে থাকতে হলে তোমার মা আর বোনের সব কথা মতো চলতে হবে। আরে তা না হয় বলেছি, কিন্তু তাই বলে আমার কথার কোনো দামই নেই তোমার কাছে? আমি কি করবো বলো তো? আমার তো আর 5টা হাত নেই যে সবার কাজ সময় মতো আমি করে দিতে পারবো। যাই হোক, তুমি আগে আমার কথা শুনবে, তারপর সবার কথা। যাও এখন আমার জন্য আগে খাবার তৈরি করে খাবার খেয়ে তারপর গঞ্জে যাব। আমাকে একটু খেতে দেবে মা? সকাল থেকে কিছুই খাইনি। তুমি একটু বসো বাবা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বেঁচে থাকো মা। সকাল থেকে পেটে দানা পানি কিছুই পড়েনি, খুব ক্লান্ত লাগছিল। তোমার বাড়ি কোথায় বাবা? কোথায় গিয়েছিলে? আমি আমি এক যাযাবর রে মা। আমার কোনো ঘর বাড়ি নেই, পথে ঘাটে বনে বাদারে ঘুরে বেড়াই। তোমাকে দেখেই মনে হচ্ছিল তুমি খুব ক্ষুধার্ত। তুই যে আমার বড্ড উপকার করলি রে মা। এবার বল, আমি তোকে কি উপহার দিতে পারি? আমার কিছুই লাগবে না বাবা। আমি জানি রে মা, তোর শাশুড়ি তোর সাথে খারাপ ব্যবহার করে। না না, এই কথা তোমাকে কি বললো? আমি যে সব জানি রে মা, তাই তো বলে দিলাম। তার মানে তুমি তাহলে আমার মনের কথাও জানো নিশ্চয়ই? হ্যাঁ রে মা, আমি তাও জানি। তুই যা চাস আমি তোকে তাই দেব, কিন্তু শোন, এ কথা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে বাবা, তুমি আর আমি ছাড়া এ কথা কেউ জানতে পারবে না। এবার তাহলে আমি যাই রে মা, আমার যে আরো অনেক কাজ বাকি। ঠিক আছে বাবা, তুমি আমার জন্য আশীর্বাদ করো। ওগো, তুমি কি আমার উপর রাগ করে আছো? রাগ করে থাকবো কেন? না না, এই যে আমি না বুঝে তোমাকে মা আর রূপার কথা মতো কত কথা বলেছি। আরে না না, কিছুই মনে করিনি, তবে প্রথমে খুব কষ্ট পেয়েছি। আমি আজকে সব বুঝতে পেরেছি, তোমার সাথে আমরা অন্যায় করে ফেলেছি। তুমি এই কথা বলছো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। আমিও তো মানুষ, তার চেয়ে বড় কথা, আমি তোমার স্বামী। আমি মা আর রূপাকে আজই বলে দেব, ওরা আর তোমাকে কোনো বাড়তি কাজের হুকুম করবে না। না না, তার আর দরকার নেই, আমার এসব কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যদি কখনো তোমার কাছে কিছু মনে হয় আমাকে বলবে কিন্তু। ঠিক আছে, এখন ঘুমাও তো, সকালে উঠে আবার আমার মেলা কাজ। এবার দেখি কি করে তোমরা আমাকে খাটাতে পারো। এ মা, এত খাবার কে রান্না করলো শুনি? সব খাবার আমি রান্না করেছি রূপা। আমি জানতাম গিন্নি, তোমাকে দিয়ে সবই সম্ভব। এই উঠোনো বুঝি তুমি পরিষ্কার করেছো বৌমা? হ্যাঁ মা, আমি করেছি, আর আপনার কালকের কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছি। দেখছো তো মা, রাধা কেমন তার দু হাতে সব কাজ সেরে ফেললো। এবার বলো, তুমি আর রূপা যদি ওর সাথে একটা হাত বাটো, তাহলে কি কাজগুলো আরো সহজ হয়ে যাবে না? হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। এবার থেকে
আমি আর রূপা সব সময় বৌমাকে সাহায্য করব। নিন মা, খেয়ে নিন, তা না হলে তো আবার খাবার ঠান্ডা হয়ে যাবে। আসুন আসুন, আমাদের দোকানে আসুন আর তাজা তাজা টাটকা টাটকা মাছ নিয়ে যান। আসুন না, দাঁড়িয়ে দেখতেন কি? তা কি খবর রে শুভেন্দু? অনেকদিন পর তো দোকানে এলাম, সব ঠিকঠাক চলছে তো? আর বলো না কাকিমা, কয়েকদিন ধরে দেখছি ভালো বেচা কেনা হচ্ছে না। বেশিরভাগ মাছই পড়ে থাকছে আর পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, আর আমাকে সব মাছ ফেলে দিতে হচ্ছে। তা যখন বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে না, তাহলে এত মাছ তুই নিয়ে আসছিস কেন? হ্যাঁ গো কাকিমা, তুমি ঠিক কথাই বলেছ। এর পরের দিন থেকে আর বেশি মাছ নিয়ে আসবো না, আমার প্রয়োজন মতো নিয়ে আসবো। হ্যাঁ, বেশি আনলে যেমন তোরও ক্ষতি, তুই টাকা দিয়ে পাইকারি হিসেবে মাছ কিনে আর সেগুলোকে বিক্রি করতে পারিস না, সেটা তো তোরই ক্ষতি। তুই এর পরের দিন থেকে কম মাছ নিয়ে আয়, দেখবি তোর মাছ আর নষ্ট হবে না। তা কাকিমা বলো, তোমাকে আজকে কি মাছ দেব? আজকে তো দেখছি তোর অনেকগুলো চিংড়ি মাছ পড়ে আছে, তা আমাকে কটা চিংড়ি মাছ দিয়ে দে, আজ বাড়িতে গিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খাবো। এই শীতের দিনে চিংড়ি মাছের মালাইকারি খুবই খেতে ভালো লাগে গরম ভাতের সাথে। হ্যাঁ রে শুভেন্দু, সেজন্যই তো নিলাম। সত্যি কাকিমা, তুমি যদি আজকে না আসাতে তাহলে আমার এই চিংড়ি মাছগুলো হয়তো বিক্রি হতো না। সেই সকাল থেকে আমি আজকে এই মাছগুলো নিয়ে বসে আছি, একটাও খরিদ্দার আসেনি চিংড়ি মাছ কিনতে। তা আমাকে দিয়ে দে, আমি যখন বললাম। এই নাও কাকিমা তোমার চিংড়ি মাছ, আর তোমার 30 টাকা হয়েছে। এই যে তুই এত কম দামেও মাছ বিক্রি করিস, তাও তোর দোকানে খরিদ্দার যে কেন আসে না, সেটাই আমি বুঝতে পারি না। আমি বাড়ির দিকে যাই। ধুর, আর ভালো লাগে না। এরকম ভাবে কি আর মাছ ব্যবসা হয়? কত মাছ নিয়ে আসি, তার অর্ধেকও বিক্রি হয় না, বেশিরভাগ মাছটাই ফেলে দিতে হয়। ভাবছি এবার আমাকে অন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। এ শুভেন্দু, তোকে একটা কথা বলবো রে। বলো, কি বলবে? আসলে শুভেন্দু, তুই আমাদের বাড়ির পাশে এই পচা মাছগুলোকে কেন ফেলিস রে? তা এখানে ফেলবো না তো কোথায় ফেলবো? আর তো কোথাও ফেলবার জায়গা নেই, সেই জন্যই এখানে ফেলি। না না, তুই আর এই জায়গাতে ফেলবি না। তুই যে পচা মাছগুলোকে ফেলিস, তার পাশেই তো আমাদের বাড়িটা। আমাদের বাড়ি থেকে দুর্গন্ধ যায় না, এই দুর্গন্ধতে আমরা থাকতে পারি না। তো তোমাদের দুর্গন্ধ হয়, তোমরা যখন থাকতে পারো না, তা এখানে থাকছো কেন? এটা আমাদের জায়গা, আমি যা খুশি করতে পারি। দেখ শুভেন্দু, তোকে আমি ভালোই ভালোই বলছি, তুই এখন আর মাছ ফেলবি না। যা ফেলে দিয়েছিস ফেলে দে, এর পরের দিন থেকে আর মাছ ফেলবি না। আমার জায়গা, আমার জিনিস, আমি কোনখানে ফেলবো না ফেলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে এসো না। একই আমার মাথা গরম হয়ে আছে, আমার মাছ বিক্রি হচ্ছে না। তা মাছ যখন বিক্রি হচ্ছে না, তাহলে গাদা গাদা মাছ কেন নিয়ে আসিস? যখন বেশি মাছ বিক্রি করতে পারবি তখনই নিয়ে আসবি। আরে যাও তো যাও, তুমি তোমার কাজ করতে যাও। তোমাকে আর ফালতু কথা বলতে হবে না। তোমার সাথে ফালতু বকবার আমার সময় নেই। মা, এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে মা। কালকে আবার সকালে ঘুম থেকে উঠে আবার স্কুলে যেতে হবে তো। নে নে, তাড়াতাড়ি শুয়ে পড়। বাবা, তুমি তো আমাকে শুতে বলছো, সে ঠিক আছে, কিন্তু আমি ঘুমাবো কি করে? কেন রে মা, কি হয়েছে? তুই ঘুমাবি না কেন? বাবা, তুমি তো বলো আমাদের বাড়ির পাশের ওই পচা মাছের ভাগাড় থেকে কত দুর্গন্ধ আসে, সেই দুর্গন্ধের মধ্যে কি ঘুমানো যায়? হ্যাঁ মা, সেটা তো তুই একদম ঠিক কথাই বলেছিস, কিন্তু আমরা কি করব বল? আমাদের কাছে অত টাকা নেই, আমরা গরিব মানুষ, আমাদেরকে এভাবেই থাকতে হবে। দেখলে তো, এখন তোমার মেয়েও তোমাকে কথা শোনাচ্ছে কেমন করে। এবার বোঝো তুমি ঠেলা।
হে উপরওয়ালা, তুমি একটু দেখো, তুমি আমাদের সাথে এ কিসের পরীক্ষা নিচ্ছ? চল মা, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল, নইলে স্কুল শুরু হয়ে যাবে। আর এইখানে মুখটা চাপা দিয়ে নে, এখানে প্রচুর দুর্গন্ধ। মা, আমার চোখে কি যেন একটা চকচক করছে, দাঁড়াও তো। আরে ওদিকে যাস না, ওদিকে পচা মাছ আছে, ওদিকটায় প্রচন্ড দুর্গন্ধ, ওদিকটায় যাস না। মা, ও মা, ওই দেখো, একটা জিনিস পেয়েছি আমি, একটা কেমন চকচকে পাথর পেয়েছি আমি। আরে বাহ, এটা তো একটা হিরে, এটা তো আজকের বাজারে প্রচুর দাম, এটা তুই এখান থেকে পেলি মা? হ্যাঁ গো মা, তুমি যখন আমাকে স্কুলের দিকে নিয়ে যাচ্ছিলে তখনই তো আমার চোখে কি একটা চকচক করলো, সেই জন্যেই তো আমি এখানে এসে দেখলাম, আর এসে দেখি এইটা পড়ে আছে। বাহ, তোমাদের ভাগ্য আছে বলতে হবে, নইলে এরম একটা হিরে আজকের বাজারে কেউ কুড়িয়ে পায়। সত্যি তোমরা খুব ভাগ্যবান। ঠিক আছে ঠিক আছে, চল চল, এবার আমরা স্কুলের দিকে যাই, নইলে আবার অনেক দেরি হয়ে যাবে, একেই তো অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ গো মা, চলো, নইলে স্কুলে আর স্যার ম্যাডামেরা ঢুকতে দেবে না। বলছি কাকিমা, আসছি, হ্যাঁ, তোমার সাথে আবার পরে কথা বলবো। হ্যাঁ, তোমরা সাবধানে যেও, আর মেয়েকেও সাবধানে নিয়ে যাস, আমাকেও আবার বাজারের দিকে যেতে হবে, দেখি আজ কি বাজার করা যায়। আসুন আসুন, আমাদের দোকানে আসুন, টাটকা টাটকা পরিষ্কার মাছ নিয়ে যান, আসুন আসুন। কিরে শুভেন্দু, আজকে কম পরিমাণে মাছ এনেছিস তো? নইলে কালকের মতো আজকেও আবার মাছ নষ্ট হবে। হ্যাঁ গো কাকিমা, তোমার কথা শুনে আমি আজকে কম পরিমাণই মাছ এনেছি, আর শুধুমাত্র একটা গোটা কাতলা মাছই আছে পড়ে, ওটা বিক্রি হয়ে গেলেই আজকের মতো বাড়ি চলে যাব। তা জানিস, আজকে আমি বাজারে আসার সময় কি দেখলাম? কি গো কাকিমা, তুমি কি দেখেছো বাজারে আসবার সময়? জানিস, আমি যখন বাজারে আসছিলাম তখন দীপকের গিন্নি মিতা তার মেয়েকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল, আর তার মেয়ে হঠাৎ করে তুই যেখানে পচা মাছগুলো ফেলিস সেখান থেকে একটা হিরে কুড়িয়ে পেয়েছে। কি বলো গো কাকিমা, এটা কিভাবে সম্ভব? এটা তো হতেই পারে না। হ্যাঁ রে শুভেন্দু, এটা সত্যি, আমি নিজের চোখে দেখেছি। তাহলে ওরা যদি এই হিরেটা পেয়ে থাকে, তাহলে ওরা তো সেটা বিক্রি করলে অনেক টাকা পেয়ে যাবে, ওরা তো রাতারাতি বড়লোক হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো হবেই, রাতারাতি বড় লোক। তা কাকিমা, তোমাকে কিছু দেব নাকি? না না, আজকে আমাকে মাছ দিতে হবে না, আজকে আমার মাছ লাগবে না, আমি শুধু তোকে খবর দেওয়ার জন্যই এলাম। আমি চললাম রে, বুঝলি? আর তুই এই মাছটাকে নিয়ে করে দিয়ে বাড়ির দিকে যাই। ও ঠিক আছে কাকিমা, তাহলে তুমি যাও, আমি এই মাছটাকে বিক্রি করে দিয়ে যাচ্ছি। আমি তো ওখানে মাছ ফেলি, ওখানে আমি কোনোদিনও এত মূল্যবান জিনিস পাইনি, ওরা পেয়ে গেল, এটা কিভাবে সম্ভব হতে পারে? গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমি চলে এসেছি মাছ বিক্রি করে, দাও দাও, এবার আমাকে খেতে দাও, বড্ড খিদে পেয়ে গেছে। তোমার খাবার তো আমি বেড়েই রেখেছি, এই নাও, এবার তাড়াতাড়ি খেয়ে নাও। তো জানো গিন্নি, আমি বাজারে আজকে কি খবর শুনে এসেছি, ওটা যদি তুমি শোনো তাহলে তোমার চোখকে একেবারে চোখ একেবারে চড়ক গাছ হয়ে যাবে। কি খবর গো, তাড়াতাড়ি বলো। জানো কি, আমার দোকানে একটা কাকিমা আছে, সে প্রায় প্রত্যেক দিনই আমার কাছ থেকে কিছু না কিছু অন্তত কেনে। হ্যাঁ, তোমার খরিদ্দার তাতে না কেনার কি আছে? হ্যাঁ,
তার রোজগারের মতো সেই কাকিমাটা আমার দোকানে এসেছে আর আমাকে বলছে আমি সেখানে পচা মাছগুলোকে ফেলি। সেখানে ওই দীপক নামের একজন থাকে না, তার মেয়ে নাকি একটা হিরে কুড়িয়ে পেয়েছে। এ কি বলছো তুমি? হিরে পেয়েছে মানে? তাহলে তো ওরা প্রচুর বড়লোক হয়ে যাবে। এখনকার দিনে হিরের দাম তো এখন লাখ ছাড়িয়ে। হ্যাঁ গো গিন্নি, সেটাই তো আমি তোমাকে বলছি। আমরা মাছ বিক্রি করে এত বড় লোক হতে পারলাম না, আর ওরা কিছু না করেই এত বড় লোক হয়ে যাবে, এটা কিছুতেই হতে দেওয়া যায় না। শোনো, তুমি এক কাজ করো, ওরা যখন আজ রাতে ঘুমিয়ে পড়বে তুমি ওদের বাড়িতে গিয়ে আজকে ওই হিরেটা চুরি করে নিয়ে আসবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথাই বলেছ। আর ওই হিরেটা চুরি করে নিয়ে এসে আমরা শহরে চলে যাব, তাহলে আমাদেরকে আর কেউ সন্দেহ করবে না। ঠিক আছে, এখন আবার খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। এইসব বিষয়ে আবার রাত্রে কথা বলবো। আমার যে কি আনন্দ হচ্ছে না, আমার মেয়ে আজকে একটা ভালো কাজ করেছে, হিরে কুড়িয়ে এনেছে। আজকে যদি আমার মেয়ে ঘুম থেকে উঠতে দেরি না করতো তাহলে হয়তো এই হিরেটা আমরা পেতামই না। সবই ওপরওয়ালার ইচ্ছা গো, সবই ওপরওয়ালার ইচ্ছা। ওপরওয়ালা যদি না চাইতো তাহলে হয়তো এরকম দিন আমরা দেখতেই পেতাম না। উপরওয়ালার কাছ থেকে আমরা কাল প্রার্থনা করেছিলাম বলেই হয়তো আজকে আমাদের এই উপহারটা দিলেন তিনি। তবে আমাদের আজকে একটু সাবধানে থাকতে হবে। কেন মানে? আমাদের কাছে লাখ টাকার ছাড়িয়ে একটা মূল্যবান রত্ন আছে, সেটাকে চুরি করবার জন্য আজকে আমাদের বাড়িতে কেউ না কেউ আসবেই আসবে। তা আমাদেরকে সতর্কভাবে থাকতে হবে, আর চোর দেখতে পেলেই তাদেরকে হাতে নাতে ধরতে হবে। সে নয় আমরা সতর্কভাবে থাকবো, কিন্তু আমরা এই হিরেটাকে লুকোবো কোথায়? এমন জায়গায় লুকোতে হবে যেখানে চোরেরা কোনো টেরই পাবে না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথাই বলেছ। আমরা যদি আলমারি বা সিন্দুকের মধ্যে রাখি তাহলে সেটা খুব সহজেই চুরি হয়ে যেতে পারে। আমাদেরকে খুব ভালো জায়গায় একটা রাখতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। আমরা যেখানে ঘুমাবো তার বালিশের তলায় আমরা হিরেটাকে রেখে দেব, আর যদি কোনো চোর সেটা চুরি করতে আসে তাহলে আমরা তাকে হাতে নাতে ধরে ফেলবো। ঠিক আছে গিন্নি, এবার হিরেটাকে রাখো আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এবার আমাদেরকেও তো একটু ঘুমাতে হবে। হ্যাঁ গো, তুমি ঠিক কথাই বলেছ। চলো আমরা দুজনে মিলে ঘুমিয়ে পড়ি। আমাদের মেয়ে তো অনেকক্ষণই ঘুমিয়ে গেছে, আমরাও আর বসে থেকে কি বা করব, আমরাও ঘুমিয়ে পড়ি। এই তো দেখছি এরা সকলেই ঘুমিয়ে গেছে। এরা তো বেঘোরে ঘুমাচ্ছে। এদের তো কোনো চিন্তাই নেই যে এদের কাছে একটা মূল্যবান রত্ন আছে বলে। সে যাই হোক, আমারই সুবিধা, আমি তাড়াতাড়ি যাই আর চুরি করে নিয়ে পালাই। আরে কি হলো? আলমারি, সিন্দুক সমস্ত কিছুই তো আমি দেখে ফেললাম, কোনোটাই তো হিরে খুঁজে পেলাম না। কোথায় রেখেছে কে জানে। পাইনি যখন আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলে যাই নইলে ধরা পড়ে যাব। আরে কে কে আমাদের বাড়িতে চুরি করছে? ধর ধর বেটাকে ধর। কে গো, তুমি কাকে ধরেছো? দেখবে এসো গিন্নি, আমি কাকে ধরেছি। আমি একটা চোরকে ধরেছি, তবে কে সেটা বুঝতে পারছি না। ও তো শুভেন্দু দেখছি। তার মানে শুভেন্দু আমাদের বাড়িতে হিরে চুরি করতে এসেছিল। ছিছি ছিছি, শুভেন্দু, তোর লজ্জা করে না? তুই অন্যের বাড়িতে চুরি করতে এলে শেষ পর্যন্ত। আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম কাজ এরপর কখনো করব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা আবার তোকে? কখনো না। গিন্নি, শুভেন্দুকে শক্ত করে ধরো তো, আমি ওকে বেঁধে রাখবো। কালকে সকালে বাজারে নিয়ে গিয়ে সকলের সামনে ওকে মারবো। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। এখন মেরে কোনো লাভ নেই, তুমি সকলের সামনে ওকে মারবে।
গো, মাছ কি পেলে নাকি শুধু জাল ফেলেই যাচ্ছ? আর বলো না গিন্নি, মাছ তো দূরের কথা, মাছের পোনাও তো বাঁধে না। আচ্ছা, তুমি যে পুকুরে জাল ফেলে ফেলে ক্লান্ত হচ্ছ, বলি পুকুরে যদি মাছ না থাকে তাহলে কি বাঁধবে জালে শুনি? কি যে বলো তুমি গিন্নি, পুকুরের এত মাছ তবে গেল কোথায় শুনি? আমি ধরে ধরে খেয়েছি মনে হচ্ছে। যত সব। বলি, এখানে এভাবে হাপিত্তেশ করে দাঁড়িয়ে না থেকে নদীতে গিয়েও তো মাছ ধরতে পারো নাকি? পাগল নাকি? পুকুরে দেওয়া মাছই জালে ওঠে না, আবার বলে কিনা নদীতে গিয়ে মাছ ধরতে। হ্যাঁ, কি মানুষ রে বাবা, এত কিছু বলি কোনো কিছুতেই কোনো লজ্জা হয় না। বলি শোনো, আজ যদি তুমি খালি হাতে ঘরে ফিরেছো তাহলে কিন্তু তোমার খবর আছে, এই বলে দিলাম। এই রে কেলো করেছে, বউ আবার সতর্ক সংকেত দিয়ে গেল, এখন কি যে করি। কিরে হরি, এই সাত সকাল করে কোথায় চললি বলতো? এই জাল কাঁধে করে কোথায় আর যাব, নদীতে যাচ্ছি, দেখি কয়টা মাছ ধরতে পারি কিনা। বলি, এভাবে আর কতদিন রে হরি? এবার কিছু একটা কর, হয় একটা নৌকা নে, না হয় একটা পুকুর নে। গরিবের যত মরণ, বলি সে সামর্থ্য থাকলে কি আর এভাবে ঘুরে বেড়াতাম রে। একটা কাজ কর, আমি তোকে নৌকা কিনে দিই, তুই সেই নৌকা করে নদীতে মাছ ধরে বেড়াবি। তোর নৌকা নিয়ে আমি মাছ ধরে বেড়াবো ঠিক আছে, কিন্তু তাতে তোর কি লাভ শুনি? বারে, লাভ আছে না? কি লাভ সেটাই তো শুনতে চাচ্ছি। এই তো, তুই মাঝে মধ্যে আমাকে খাওয়ার মাছ দিলি, আর ওই প্রতিদিন ওই যে টাকার মাছ বিক্রি করবি তার অর্ধেক টাকা আমাকে দিবি। বাহ, কি সুন্দর কথা! এই তোমাকে তো বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। হ্যাঁ, সত্যি বলছিস হরি? হ্যাঁ সত্যি। বলি শোনো, আমি গাধা না, আর তোর কথায় আমি নাচবো তুই ভাবলি কি করে? হ্যাঁ, যা, যেখানে যাচ্ছি সেখানে যা, অযথা আমার সাথে লাগতে আসিস না। দেখি এবার কি হয়, কপালে যে কি আছে কে জানে। আমি জানতাম আমার সাথে এমনটাই হবে। আমি আর কবে জাল ফেলি মাছ পেলাম, তবে আমিও ছাড়ছি না। হ্যাঁ, গিন্নি আজকে বলে দিয়েছে, খালি হাত নিয়ে যদি বাড়িতে ফিরি তাহলে আজকে কপালে কষ্ট আছে। ও হে দীনবন্ধু, তুমি আমার সাথে কেন এমনটা করো হে? আমার দিকে একটু চেয়ে দেখো না। এই তো, এবার বোধ হয় কিছু একটা বেঁধেছে, বেশ ভারী মনে হচ্ছে জালটা। হায় রে কপাল, সবাই জাল ফেলে মাছ ধরে আর আমি জাল ফেলে ঝুড়ি পেলাম। কি আর করবার, যাই ঝুড়িটা হাতে করি বাড়িতে যাই। কোথায় ছিলে গিন্নি? আমি সেই কখন এসে তোমাকে ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছি। বলি, কিছু কি পেয়েছো নাকি আজও খালি হাতেই ফিরেছো শুনি? আরে না না, খালি হাতে ফিরিনি গিন্নি। এই দেখো না, একটা সুন্দর ঝুড়ি এনেছি তোমার জন্য। খালি ঝুড়ি দিয়ে কি হবে শুনি? ঝুড়ি ভর্তি মাছ হলেও তো হতো। আরে আরে, তোমার হাতে ওটা কি? এই দেখে তো মাছই মনে হচ্ছে গো। হ্যাঁ, তুমি তো এত জাল ফেলেও একটা মাছও পেলে না, আর সবাই এসে কেমন মাছ মেরে নিয়ে গেল পুকুর থেকে। দাঁড়িয়ে দেখছিলাম, ওখান থেকে একটা মাছ ফুটে এনেছি। ওগো দেখো দেখো, কি সর্বনাশ! আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা কি করে সম্ভব? বুঝেছি বুঝেছি, এটা বোধহয় জাদুর ঝুড়ি। চলো আগে ঝুড়িটা নিয়ে ঘরের ভিতরে যাই। ওগো, এটা তো সত্যি সত্যি জাদু হয়ে গেল গো। আমারও তো তাই মনে হচ্ছে গিন্নি।
তা না হলে একটা মাছ থেকে কি করে ঝুড়িটা ভরে গেল? আমার মনে হয় এবার আমাদের ভাগ্য খুলে যাবে। যাও, তুমি বাজারে গিয়ে এই মাছগুলো সব বিক্রি করে আসো। হ্যাঁ হ্যাঁ, তাই করি। তার আগে দুটো খেতে দাও দেখি, খুব খিদে পেয়েছে গো আমার। বেশ, তুমি তাহলে হাত মুখ ধুয়ে এসে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আরে হরি যে, তা কি ব্যাপার? এত মাছ কোথায় পেলি তুই? কেন রে, আমার কাছে কি মাছ আসতে মানা আছে নাকি? না না, এই তোকে তো একসাথে এত মাছ কখনো মারতে দেখিনি, তাই শোধালাম আর কি। এখন থেকে আরো কত কি দেখবি। এখন ঝটপট বল, মাছ লাগবে নাকি? লাগলে নে, না লাগলে পট এখান থেকে। এই তাহলে কি শেষমেশ সত্যি সত্যি নৌকা কিনেই ফেললি? দেখ বিনয়, আমার সময় নষ্ট করিস নে, তুই যা। বাজারে সবার থেকে তোর মাছটা দেখতে ভালো। এই দে দেখি, আমাকেও দুটো মাছ দে, খেয়ে দেখি কেমন। বেটা বজ্জাত, যখনই দেখবে তখনই পেছু লাগবার চেষ্টা করবে। যাক বাবা, বেশ অনেকগুলো টাকাই হলো। এভাবে রোজ হলে তো বড় লোক হতে সময় লাগবে না। ওগো, আমার না একটা সন্দেহ হচ্ছে। তোমার আবার কিসের সন্দেহ শুনি? আচ্ছা, এই ঝুড়িতে কি শুধু মাছ রাখলেই এমনটা হয়, নাকি অন্য কিছু রাখলেও হয়? কি করে বলি বলো তো, আমি তো আর পরীক্ষা করে দেখিনি। চলো না, আমরা একবার পরীক্ষা করে দেখি। এটা ভালো কথা বলেছ গিন্নি তুমি। চলো চলো, একবার পরীক্ষা করি, দেখা যাক। ওগো, এই কুমড়োটা একটু ঝুড়িতে দিয়ে দেখো তো কি হয়। আমি বলেছিলাম না, হলো তো আমার কথা। হে গিন্নি, আমার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না গো। শুধু কি তাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের কাছে জাদুর ঝুড়ি আছে। আচ্ছা দাঁড়াও তো, একটু অন্য কিছু চেষ্টা করে দেখি। কি হলো, এটা তো স্বর্ণের। তার মানে স্বর্ণ দিলে তা ডবল হবে না? আমার মনে হয় এটাতে শুধু মাছ, সবজি এসব দিলি এমন হবে গিন্নি। ওগো, বেশি লোভ করা ভালো না। লোকে বলে না, অতি লোভে তাতি নষ্ট। হ্যাঁ গো গিন্নি, আমাদের শুধু রোজ মাছ হলেই হবে। মাছ বিক্রি করেই আমরা অনেক কিছু করতে পারবো। হ্যাঁ গো, চলো আমরা এখন গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ রে রামু, এই বিশাল বাড়িটা কে করলো রে? বাবু, এটা আমাদের ওই হরি আছে না, হরি জেলের বাড়ি। কি, হরি এত বড় লোক কি করে হলো শুনি? বাবু, এই মানুষের মুখে শুনেছি হরির নাকি জাদুর ঝুড়ি আছে। কি, জাদুর ঝুড়ি? তাহলে তো একবার দেখতেই হয় সেই জাদুর ঝুড়ি। আজই রাতে আমাকে দেখতে হবে এই জাদুর ঝুড়ি। ওই যে ঝুড়িটা বাবু, শুনেছি ওটাতে নাকি যাই দেওয়া হয় তাই নাকি ডাবল ডাবল হয়ে যায়। হে, তুই সত্যি বলছিস রামু? হ্যাঁ কর্তা বাবু, আমি যা শুনেছি তাই বললাম। বেশ, তাহলে তো একবার পরীক্ষা করে দেখতেই হয়। ওরে বাবা রে, গেলাম রে, ওরে মরে গেলাম রে, ওরে বাবা রে। এ কি প্রতাপদা, এত রাতে তুমি আমার ঘরে? আমার ভুল হয়ে গেছে রে হরি, আমি আসল প্রতাপ। আমাকে রেখে তুই ওকে মেরে ফেল। না না হরি,
আমি আসল প্রতাপদা তোর, তুই আমাকে রেখে ওকে মেরে ফেল। ওগো, আমি বলি কি, এক কাজ করলে মনে হয় এই সমস্যার সমাধান হবে। কি কাজ বলো দেখি? দেখো, এখন তো আর আমাদের কোনো কিছুর অভাব নেই, আর তোমার তো নিজের বড় ব্যবসা, তাই যদি ঝুড়িটা পুড়িয়ে ফেলা যায় তাহলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাই বলে আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি, আমার কথা শুনলে বোধ হয় আমাদের জন্য ভালোই হবে। ঠিক আছে, তাহলে তাই হোক। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো হরি। আমাকে ধন্যবাদ জানানোর দরকার নেই দাদা, তবে এখানে যা কিছু হয়ে গেল তা আর কারোর কাছে বলবার দরকার নেই। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি কাউকে বলবো না, আর যাতে গাঁয়ের কেউ এসব কথা না বলে আমি সেই ব্যবস্থা করব। সেই সকাল থেকে কাজ করেই যাচ্ছি, কাজ যেন আর শেষই হয় না। বলি ওগো, তোমার কি ঘুম ভাঙলো? আমার হয়েছে যত মরণ, একে তো এক হাতে বাড়ির সব কাজ সামলাতে হয়, অন্যদিকে আবার তার হুকুম শুনতে শুনতে আমি একেবারে পোড়ো হয়ে গেলাম। ওগো বলি, বেলা কত হলো সে খেয়াল কি তোমার আছে? ওগো ওঠো, তোমার কি আজ কোনো কাজ কাম নেই নাকি? ওহ, তোমার জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারবো না দেখছি। হ্যাঁ, আমার জন্য তো ঘুমাতেও পারছো না, তাহলে যাও না, বাড়ি থেকে চলে গিয়ে অন্য কোথাও শান্তিতে থাকো গিয়ে। এই সাত সকাল করে শুরু করে দিলে ঘুমটা নষ্ট করে। যাকরে বাবা, যার জন্য করি চুরি সেই বলে চোর। যাও, যা ভালো মনে হয় করো, আমি আর কাল থেকে ডাকবো না, দেখি তুমি কি করে ঘুম থেকে ওঠো। বলে ওভাবে তাকিয়ে না থেকে যা রেখেছি খেয়ে তাড়াতাড়ি কাজে যাও। রোজ রোজ এসব নিরামিষ বাদে কি আর কিছু রান্না করতে পারো না তুমি? বলি তুমি যদি বাজার থেকে না এনে দাও আমি কোথায় পাবো শুনি? ওরা কপাল আমার, এই জন্যই লোকে বলে কপালে আছে ঘি, না খেয়ে করবি কি? আজ ফেরার পথে যদি পারো তো আমার জন্য দুগাছা কাঁচের চুড়ি এনো। শোনো, আনতেই হবে এমন কিছু কিন্তু বলিনি, যদি পারো তাহলে এনো, না হলে দরকার নেই। থাক, আর অভিনয় করা লাগবে না, তোমার অভিনয় দেখতে দেখতে আমি ক্লান্ত, গেলাম আমি। এত টাকা পয়সা দিয়ে আমি মানুষ পুষি না গরু ছাগল পুষি বুঝি না বাপু, এক একটা এত বড় কামচোর। আজ আসুক আসুক ভোলা, তারপর দেখাবো মজা। আরে দাদা, আপনি যে আজ বড্ড সকাল সকাল এসেছেন। বলি এখন কত বেলা হয়েছে সে খেয়াল কি আপনার আছে মশাই? এত বেলা করে আসলে কি হোটেল চলবে শুনি? আসলে দাদা, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আজকে। হ্যাঁ, তোদের মতো ছোট লোকেরা এসব অজুহাত ছাড়া আর কি দেখাবি বল? একটা কাজও তো ঠিক মতো করতে পারিস নে। দেখেন দাদা, এভাবে কথা বলবেন না কিন্তু, আমি আপনার এখানে কাজ করি বলে আপনি আমার মাথা কিনে নেননি। আয় আয় এইদিকে আয় ভোলা, শোন আমার কথাটা শোন, ওনার সাথে কথা বলিস নে। একটু বোঝাও তো রামু, ওর কত বড় সাহস আমার মুখে মুখে কথা বলে। না, খিদেও তো লেগে গেছে, যাই দেখি ওখান থেকে কিছু কিনে খেয়ে দেখি। দাদা, আমাকে দুটো পুরি দেন তো। আরে বাহ, সুন্দর তো। এই জন্যই বোধহয় সবাই ভিড় করে খাচ্ছে।
এই তো পেয়েছি একটা বুদ্ধি। এবার তোমাকে মজা দেখাবো প্রতাপ বাবু। কি গো, এভাবে চুপচাপ শুয়ে আছো যে? সে কখন থেকে দেখছি, বাড়িতে আসার পর থেকে তোমার মুখে কোনো কথা নেই। কিছুই না, একটু ভাবছিলাম যে কি করব। কেন, তোমার হোটেলের কাজের কি হলো? আর করব না গিন্নি, এবার ভাবছি নিজে কিছু একটা করব। কিন্তু তুমি নিজে কি করবে শুনি? আমার তো আর কোনো পুঁজি নেই। সেই জন্যই তো শুয়ে শুয়ে ভাবছি যে কি করা যায়। তুমি কথা না বলে চুপ করে ঘুমাও তো, আমাকে একটু ভাবতে দাও। কি করবা ভেবেছো নাকি কিছু? কেন, তুমি কি সব করে দেবে নাকি শুনি? যত সব, বললাম না আমাকে একটু ভাবতে দাও। দয়া করে তুমি একটু চুপ করে থাকো, নয়তো ঘুমিয়ে যাও। হ্যাঁ, কি কপাল! আমি তো তোমাকেই খুঁজছিলাম দাদা, মনে মনে ভাবছিলাম খুঁজে না পেলে বাড়ির উপর চলে যাব। কি বলিস রে, কি এমন দরকার বল দেখি? সে অনেক কথা দাদা, চলো কোথাও বসে তারপর কথা বলি। বেশ বেশ, চল গিয়ে আমরা আমাদের বটতলায় বসি, কথা বলতে বলতে মাঠের হাওয়া বাতাসও খাওয়া যাবে, চল। এবার বল দেখি, কি বলবার জন্য এই সকাল করে আমাকে খুঁজতে বের হয়েছিলিস? দাদা, আমি একটা ব্যবসা শুরু করব ভাবছি। খুব একটা বেশি টাকা পয়সা লাগবে না, শুধু একটু পরিশ্রম করতে হবে। বেশ, তো তাহলে করে ফেল। দাদা, তুমি তো বলেছিলে যে তুমি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। হ্যাঁ, তা তো বলেছিলাম, কিন্তু এর ভেতরে তো একটা কাহিনী ঘটে গেছে রে। কাহিনী? কি আবার ঘটলো দাদা? তোর বৌদির জন্য একটা গলার হার বানিয়ে ফেললাম, সেটাই তো নিয়ে ফিরছি বাড়ি, এই দেখ হাতে। ও, তাহলে আর কি, এখন আমারই যাই হোক একটা ব্যবস্থা করতে হবে। কিছু মনে করিস নে ভাই, সত্যি আমার তেমন কিছু থাকলে তোকে দিতাম রে, আমি তো তোকে বললাম, তাই না? ঠিক আছে, আমি তাহলে চলি দাদা, দেখি কিছু করতে পারি কি না। কি গো, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে? আমার সবকিছু শেষ গিন্নি, আসলে মানুষের উপর ভরসা করেই আমি ভুল করেছি। আহা, কি হয়েছে বলবা তো? আমি একটা ব্যবসা শুরু করব, কিন্তু তার জন্য কিছু টাকা পয়সার দরকার, কিন্তু যার দেওয়ার কথা ছিল সে আমার সাথে বেইমানি করলো। বাইরের মানুষ তো এমন করবেই, সবাই তো আর ঘরের মানুষ নয়। তুমি দাঁড়াও, আমি আসছি। এই নাও, এই স্বর্ণের চেনটা বিক্রি করে তুমি তোমার ব্যবসা শুরু করো। কিন্তু তুমি এই চেন কোথায় পেলে, তাও আবার স্বর্ণের? এটা আমার মা আমাকে দিয়েছিল, অভাবী সংসার বলে কখনো পড়ে দেখিনি, তাই এখন তোমাকে দিলাম, যাতে আমাদের সংসারের কাজে লাগে। তোমাকে যে আমি কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না গিন্নি। কিছুই বলা লাগবে না, তুমি যাও, তোমার কাজ শুরু করো। কই রে রামু, একটু এদিকে আয় দেখি। বলেন বাবু, কি বলবেন? আরে ওটা ভোলা না রে, আর অত মানুষ ভিড় করে কি খাচ্ছে ওর থেকে? বাবু, ভোলা নতুন ডালপুরির হোটেল খুলেছে, বেশ ভালোই কেনা বেচা হচ্ছে, মনে হয় এরপর আপনার দোকানে আর লোকজন আসবে না। বাহ, কি সুন্দর কথা, তো যা না, তুইও যা, গিয়ে ভোলার সাথে কাজ কর, যা। বাবু, আমি আপনাকে এই কথাটা বলবো বলবো করেই ভাবছিলাম, কিন্তু কি কপাল দেখেন, আপনি বলে দিলেন, ভালোই হলো, তাহলে আমি গেলাম বাবু।
দাদা, তুমি তাহলে এদিকটা দেখো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আর ঠিক আছে, যা ভোলা, আমি তো আসি, কোনো চিন্তা করিস নে। কি গো, তুমি এই অবেলায় বাড়িতে কেন? তোমার না দোকানে থাকার কথা? হ্যাঁ গো, আমার তো দোকানেই থাকবার কথা ছিল, কিন্তু কি করব বলো তো, আমি যে থাকতে পারলাম না। মানে তাহলে দোকানে কে শুনি? হে, দোকানটা রামুদা একাই দেখে দিচ্ছে, আমি আসলাম একটু আমার ঘরের লক্ষ্মীকে দেখতে। খেয়ালিপনা বাদ দিয়ে বলো তো, কি করতে এসেছো? এই চেন তুমি কিভাবে নিয়ে আসলে? তুমি তোমার মায়ের একমাত্র স্মৃতি আমার হাতে তুলে দিলে, আমি কি এটা বিক্রি করতে পারি? তাই তো স্বর্ণকারের কাছে বন্ধক রেখেছিলাম। আজকে সব টাকা দিয়ে আমি তোমার জন্য চেনটা নিয়ে আসলাম।